আজকে এমন একটা প্রকাশনার দুটো থ্রিলার আমি কভার করব, যে প্রকাশনার বই আমি প্রথমবার পড়ছি সেটা যেরকম সত্যি, প্রথমবার ভিডিও বানাচ্ছি বা পাঠ প্রতিক্রিয়া দিচ্ছি আপনাদের সামনে। নমস্কার, আমি রক্তিম। আপনাদের সবাইকে আমার চ্যানেল বুকিশলি ইয়োর্সে স্বাগত। আমি খসড়া প্রকাশনার দুটো বই নিয়ে কথা বলবো এবং তার মধ্যে একটা বই সাবজেক্ট হিসাবে বেশ ইন্টারেস্টিং, কিন্তু সেটা নিয়ে কথা বলার আগে আমি প্রথম বইটা নিয়ে কথা বলবো। সেই বইটা হচ্ছে এই বইটা, অনন্যা পোদ্দার। বইটার নাম হচ্ছে কলকাতা কাউন্সিলর কাঁটা চামচ। বইটা ভালো থিকনেস আছে, এরকম মোটা, এরকম দেখিয়ে দিই, এরকম দেখতে, পিছন দিকটা এরকম, এবং খুলে দেখালে বইটাকে এরকম দেখতে। পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো খসড়ার আমি যা দেখলাম, এবং এরকম খোলা যায়, যদিও ভিতরে একই জিনিস রয়েছে। এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী এখানে লেখিকা পরিচিতি এবং এখানে ব্লার্ব রয়েছে। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 291, বেশ বড় উপন্যাস বোঝা যাচ্ছে, আর দাম হচ্ছে 425 টাকা। সামনে থেকে একবার দেখাই, বইটা এরকম দেখতে, পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। কলকাতা কাউন্সিলর এবং কাঁটা চামচ, এই নামটা খুব সিগনিফিক্যান্ট, এবং প্রথম 15 পেজের মধ্যেই নামের সিগনিফিকেন্স ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং নাম থেকেই গল্পের আউটলাইনটাও আমি আপনাদের বলে দিতে পারছি। কলকাতায় বাস করেন এরকম শাসক দলের এক কাউন্সিলর, তাকে কাঁটা চামচ দিয়ে হত্যা করেছেন কেউ একজন। এইবার কে তাকে হত্যা করলো? রাজনৈতিক নেতা হলে তাদের তো একটা শত্রু থাকেই। এই পুরো বিষয়টাকে ইনভেস্টিগেট করার জন্য পুলিশ অফিসার প্রজ্ঞা চৌধুরী, এখানে লেখা রয়েছে তদন্তে প্রজ্ঞা চৌধুরী, তার টিম নিয়ে অবতীর্ণ হবেন, এবং তিনি আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে ছাড়িয়ে বের করার চেষ্টা করবেন যে কে খুন করলো। এইবার এখানে কোনো কিছু ওভারডু করার চেষ্টা করা হয়নি। লেখার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমত 291 পেজ, প্রায় আমার ধারণা 40-45 হাজার শব্দের উপন্যাস, যদিও চ্যাপ্টারের শুরুগুলো এরকম স্পেস ছাড়া আছে, তাই এটা 40-45 না 38-39 হাজার শব্দ সেটা বলতে পারবো না। এবং শুধু তাই না, আপনারা দেখুন পেজেরও এদিক এদিক সমস্ত কিছুতে ছাড়া রয়েছে, সুতরাং, এবং বড় ফন্ট, যথেষ্ট বড় ফন্ট, সুতরাং এটা ওয়ার্ড কাউন্ট তাও লেট 40,000-এর কাছাকাছি তো যাবেই, 38-39 হাজার শব্দ তো হবেই বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক, অর্থাৎ লার্জ স্কেলে লেখিকা অনন্যা পোদ্দার একটা থ্রিলার লিখতে পারেন, এবং যখনই আপনি বড় স্কেলে একটা থ্রিলারকে মুভ করাবেন তখন আপনাকে সাবপ্লট তৈরি করতে হবে, এবং অনেকগুলো ছোট ছোট সাবপ্লটকে আপনাকে বিভিন্ন ফিকশনের পদ্ধতি বা টেকনিক ব্যবহার করে জুড়তে হবে, এবং এই জোড়ার কাজগুলো অনন্যা পোদ্দার প্রথম দিকে ভালো করে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, উনি প্রথম থেকে খুব যত্ন করে ওনার চরিত্র প্রজ্ঞা চৌধুরীকে তৈরি করেছেন, এবং যদি এই সিরিজের এর পরে বই লেখা হয়, যতদূর আমি জানি এটা সিরিজের প্রথম বই প্রজ্ঞা চৌধুরী সিরিজের, তাহলে ওনার পরের বইটা লিখতে অনেক সুবিধা হবে, তার কারণ উনি প্রথম বইতেই খুব ভালোভাবে প্রজ্ঞা চৌধুরী এই চরিত্রটাকে নির্মাণ করেছেন। প্রজ্ঞা চৌধুরী একজন আনম্যারিড মহিলা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, এবং তার একটা নিজস্ব কাজ করার পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন লেখিকা, এবং যেটার মাধ্যমে তার চরিত্রটা রক্তমাংসের চরিত্র হয়ে আমার মতো পাঠকের কাছে চলে এসছে, এবং যেটার জন্য এই লেখাটা অনেকাংশেই ভালোও হয়েছে। কিন্তু এই উপন্যাসের যেটা মূল সমস্যার জায়গা হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে যে অনেকগুলো সাবপ্লট রয়েছে, এই অনেকগুলো সাবপ্লট জুড়তে গিয়ে অনেক জায়গায় খাপছাড়া হয়েছে। এবার এটার কি সম্ভাব্য কারণ থাকতে পারে জোড়াজুড়িতে? হতে পারে শেষের দিকে লেখা শেষ করার জন্য উনি একটু তাড়াহুড়ো করেছিলেন। এটা অনেকটা এরকম যে একটা টেস্ট ম্যাচে একজন ব্যাটার ব্যাটিং করছেন, ঠিক আছে, করতে করতে হয়তো 80-90 রানে তিনি চলে গেছেন। এই অবস্থায় ড্রেসিং রুম থেকে ক্যাপ্টেন ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা কিন্তু আর 10 ওভার পরে ইনিংস ডিক্লেয়ার করব, এই 10 ওভারে যা করার তুমি করে নাও। শেষের দিকটা গিয়ে আমার সেরকম মনে হয়েছে যে ড্রেসিং রুম থেকে কোনো ইনস্ট্রাকশন এসছে, তাড়াতাড়ি ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ তাড়াতাড়ি মানে খেলা গুটিয়ে নেওয়ার বা উপন্যাসটাকে শেষ করে ফেলার একটা তাড়া এই লেখার মধ্যে দেখা গেছে।
ফল যেটা হয়েছে, শেষের দিকের ওই যে সাবপ্লটগুলো জোড়াজুড়ি, সেই জোড়াগুলোর মধ্যে অনেক খাপছাড়া এবং প্লট লুফল তৈরি হয়েছে, এবং কিছু কিছু জায়গায় অন্য অনেক বিষয়ের সঙ্গে কিছু কিছু মিল পাওয়া গেছে। সেগুলো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা বলতে পারবো না, কিন্তু অনেক রকমের মিল পাওয়া গেছে। তাই লেখাটা যেভাবে শুরু হয়েছিল সেইভাবে যদি শেষ হতো, এটা কিন্তু হতে পারতো আমার 2026 সালে পড়া বেস্ট অফ বেস্ট থ্রিলার। কারণ এর যে বিরাট ডোমেনটা উনি তৈরি করেছেন, এবং যেটার জন্য আমি এই সিরিজের পরের বইও পড়বো, কারণ আমি বিশ্বাস করছি লেখিকা পরের বই আরও সময় নিয়ে আরও ধৈর্য ধরে লিখবেন এবং আরও টাইটভাবে লিখবেন, যে এবং সেই ইঙ্গিতটা উনি প্রথম দিকে দিয়ে দিয়েছেন। কিন্তু এই উপন্যাসে অন্তত শেষের দিকটা সেই টাইটনেসটা ধরে রাখা সম্ভব হয়নি। আবারও বলছি, প্রথম দিকটা দুর্দান্ত, এবং থ্রিলারের যে ট্র্যাডিশনাল যে টেমপ্লেট, ক্রাইম, কনস্পিরেসি, ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন পর্বটা অনেক বড় হয়, সেটার মাধ্যমে কনস্পিরেসিটা বেরিয়ে আসে। এখানে অনেকগুলো কনস্পিরেসি রয়েছে, এছাড়া সামাজিক ব্যাপার, এছাড়া কাউকে এক্সপ্লয়েট করা, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে থ্রিলারটার মধ্যে। অর্থাৎ থ্রিলারের যা যা উপকরণ থাকা দরকার সমস্ত উপকরণ রয়েছে, কিন্তু হালকা তাড়াহুড়ো হয়ে গেছে, এবং যেটা না হলে থ্রিলারটা কিন্তু দুর্দান্ত হতো বলেই আমার মনে হয়। এই থ্রিলারটা নিয়ে কথা শেষ করার আগে আরও একবার দেখিয়ে দেবো কলকাতা কাউন্সিলর কাঁটাচামচ, তদন্তে এসিপি প্রজ্ঞা চৌধুরী, অনন্যা পোদ্দার। এই কভারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং সাম্প্রতিক সময়ে আমার যে সমস্ত থ্রিলারের মানে পছন্দের থ্রিলারের কভার পছন্দ হয়েছে, তার মধ্যে এই কভারটা কিন্তু অন্যতম, আমি এটুকু বলতে পারি। এইবার চলে যাব পরের থ্রিলারটার দিকে, যেটার কথা আমি প্রথমে বলছিলাম খুব ইউনিক, এবং সেটার কারণ হচ্ছে দাবি করা হয়েছে এটা রোমান্টিক থ্রিলার। এবার রোমান্টিক থ্রিলার কী জিনিস, এই বিষয়ে আমার কোনো সঠিক ধারণা ছিল না। সত্যি কথা বলতে এর আগে কোনো দিন আমি কোনো রোমান্টিক থ্রিলার দাবি করছি এরকম কোনো থ্রিলার পড়িও নি। থ্রিলারের মধ্যে রোমান্সের প্লট পেয়েছি, সাবপ্লট পেয়েছি, কিন্তু থ্রিলারকে রোমান্টিক থ্রিলার বলে এরকমটা আমি কিন্তু পড়িনি। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, যেটা দাবি করা হয়েছে লেখক এক্স্যাক্টলি সেটা করতে পেরেছেন। প্রথম দিকে আমার মনে হয়েছিল রোমান্সটা এখানে একটা সাবপ্লট হিসাবে ব্যবহার হয়েছে, তা নয়। এখানে রোমান্সটা হচ্ছে মূল গল্পের সূত্রধরের কাজ করেছে, এবং গোটা গল্পটাকে এক সুতোয় বেঁধেছে রোমান্স, এবং রোমান্সই কনফ্লিক্ট রিজলভ করেছে। এইবার হচ্ছে কি বই সেটা দেখানোর পালা। আবারও এটা খসড়া প্রকাশনাকে ডেডিকেট করে ভিডিও। খসড়া প্রকাশনার বই, নলিনাক্ষ ভট্টাচার্য। দেখুন এখানে লেখা রয়েছে রোমান্টিক থ্রিলার, ঝড়ের কাছে রেখে গেলাম। নামটা পুরোনো দিনের বাংলা সিনেমার মতো, রোমান্টিক গান। খুলে দেখাই এরকম, পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং এখানে নলিনাক্ষবাবুর পরিচিতি, এখানে ব্লার, এবং এটাও এরকম খোলা যায়। এটা আমার মনে হচ্ছে 25 থেকে 30 হাজার শব্দের উপন্যাস, এবং এর পেজ সংখ্যা হচ্ছে 154, এবং দাম হচ্ছে 275 টাকা এমআরপি। এখানে ঘটনাটা হচ্ছে এরকম, এক মহিলাকে হাসপাতালে রোড অ্যাক্সিডেন্ট থেকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করে বিনোদ বলে এক চরিত্র, আর সেই মহিলার চরিত্রের নাম হচ্ছে মুক্তা, নট প্রজ্ঞা, সরি, আগের বইটা প্রজ্ঞা বলে একটা চরিত্র ছিল, মুক্তা। এবারে মুক্তা আর বিনোদের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। মুক্তা মানে মহিলা চরিত্রটা পুরুষের থেকে বয়সে 7-8 বছরের বড়, এবং তিনি ডিভোর্সি, পুরুষ আনম্যারিড, এবং তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর এই পুরুষ চরিত্র বিনোদের আসল পরিচয় এবং তার ওখানে আসার আসল উদ্দেশ্য রিভিলড হবে। এর সঙ্গে যোগাযোগ থাকবে 1984 পরবর্তী শিখ দাঙ্গার, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, এবং সেখান থেকে ওই বিনোদের আসল উদ্দেশ্য, আসল পরিচয়, এগুলো যখন রিভিলড হবে, এবং তার সঙ্গে মুক্তার প্রাক্তন স্বামীর যোগসাজশ হয়ে গল্পটা একটা থ্রিলারের জায়গায় গিয়ে পৌঁছবে। এখানে আমি বলি যে এখানে যে সাবপ্লটগুলো ব্যবহার করা রয়েছে, সেই সাবপ্লটগুলো সত্যি কথা বলতে থ্রিলারে যে ধরনের সাবপ্লট থাকে, যে পরকীয়া প্রেম বা একটু শারীরিক সম্পর্ক, সেই সমস্ত সাবপ্লটের থেকে বেশ অনেকাংশেই আলাদা। এবং শিখ দাঙ্গা নিয়ে আমি আর কিছু থ্রিলার পড়ে থাকলেও শিখ দাঙ্গাটাকে সেখানে অনেক বেশি গ্যাদে করে বা অনেক বেশি দগদগে করে ব্যবহার করা হয়েছে। এখানে শিখ দাঙ্গাকে যে সাবলাইমভাবে ব্যবহার করা রয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। মানে একটা কথা বলি যে একটা উপন্যাস যখন সাজানো হয়েছে বিভিন্ন সাবপ্লট দিয়ে, এই থ্রিলারটার সাবপ্লটগুলো বেশ ইউনিক, বেশ নতুন, আর পুরনো সাবপ্লট যদি কিছু ব্যবহার করে থাকে সেটাকে নতুনভাবে ন্যারেট করা রয়েছে। যেরকম আমি এটা বললাম যে
অবৈধ সম্পর্ক বা এই সমস্ত কিছুকে সেটাকে নতুনভাবে ন্যারেট করা হয়েছে। এছাড়া এখানে কিছু মানে নারীবাদের অ্যাঙ্গেলও রয়েছে, সেটাকে সাবপ্লটে এমনভাবে মেশানো হয়েছে, সেটাও বেশ ভালো লাগে। যেমন দিল্লিবাসী বাঙালিদের, চিত্তরঞ্জন পার্কবাসী বাঙালিদের ব্যাপারে বলা হয়েছে। আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা রয়েছে চিত্তরঞ্জন পার্কে যাওয়ার, সেই জন্য আমি আরও বেশি কানেক্ট করতে পেরেছি। এবং ভাষা এবং সেন্টেন্সের দিক থেকেও এই থ্রিলারটাকে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু অ্যাবভ অল সবচেয়ে যেটা ভালো লেগেছে, যেটা ওরা দাবি করেছে, আবারও দেখাবো থ্রিলারটাকে, রোমান্টিক থ্রিলার, এই দাবিকে এই লেখক, এই প্রকাশনা জাস্টিফাই করতে পেরেছেন। অর্থাৎ জাস্ট বলার জন্য বলে দিলাম যে এটা একটা রোমান্টিক থ্রিলার, তা নয়। এই থ্রিলারের মূল কনফ্লিক্ট রোমান্স, এই থ্রিলারের মূল চালিকা শক্তি রোমান্স, এবং সেই কনফ্লিক্ট রিজলভ হচ্ছে সেটাও রোমান্স দিয়ে। এবং এই থ্রিলারটাকে আমি বলবো একটা পজিটিভ থ্রিলার, নেগেটিভ থ্রিলার নয়। বেশিরভাগ থ্রিলারে খুন হয়, খুনের সলভ হয়, ঠিক আছে, অর্থাৎ কারোর না কারোর মৃত্যু বর্ণনা করা হয় থ্রিলারের মধ্যে। এই থ্রিলারের মধ্যে কিন্তু সেরকম জিনিসের সংখ্যা বা পরিমাণ অনেকটাই কম, অনেকাংশেই পজিটিভ থ্রিলার। এবং থ্রিলার যখন শেষ হবে সেটার মধ্যে একটা কিন্তু পজিটিভ ভাইবস দিয়ে থ্রিলারটা শেষ হবে, এবং অ্যাবভ অল যে ভালোবাসা জিতবে, এই জায়গাটা, এই মেসেজটা কিন্তু এই থ্রিলারের মধ্যে দিয়ে দিতে পেরেছেন লেখক নলিনাক্ষ ভট্টাচার্য। আমি আরেকবার দেখিয়ে দেবো, যেটা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করেছে। কারণ থ্রিলারের যে ডার্ক নেচার, সেই ডার্ক নেচারটাকে কিছুটা কমিয়ে, কিছুটা এনলাইটেন করে, ক্যারেক্টারগুলোকে একটু অন্যভাবে ডিজাইন করে লেখক নলিনাক্ষ ভট্টাচার্য কিন্তু একটা অন্য কায়দার থ্রিলার লিখেছেন, যেটাকে আমি বলছি একটু আলোকিত থ্রিলার, একটু পজিটিভ ভাইবস দেওয়া থ্রিলার, এবং একটু বলা যেতে পারে কম ডার্ক থ্রিলার। থ্রিলার কিন্তু ডার্ক হয় বাই নেচার, সেটাই তার রিকোয়ারমেন্ট, কিন্তু সেই ব্যাপারটা আবার থ্রিলারের যে বেসিক স্ট্রাকচার, ক্রাইম, কনস্পিরেসি এবং ইনভেস্টিগেশন, সেটাকে ডিস্টার্ব না করে এই সুন্দর থ্রিলারটা উনি আমাদের মতো পাঠকদের উপহার দিয়েছেন। এবং এই থ্রিলারটাকে আমি থরলি এনজয় করেছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।